9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল। ফারুক আহমেদের বিদায়, অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় সিদ্ধান্ত। আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানীয় স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে। আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ, ইনশাল্লাহ ফেল করবো না, বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমার যে রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করবো। লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। বোর্ডে পরিবর্তনের দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। ম্যাচ শুরু রাত 9টায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জাভলিন এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস। ডিসেম্বরে না হলে আর ভোট হবে না শঙ্কা আব্বাসের। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ইলেকশনের পক্ষে বলছেন সালাউদ্দিন। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই। ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি হলেই সড়কে জমে যায় হাঁটু পানি। নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। চট্টগ্রামে বিশেষ পরিকল্পনার সুফল। জমে ওঠার অপেক্ষায় কোরবানির পশু বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাটে বাড়ছে ক্রেতার সমাগম। মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদাই বেশি। 9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল। অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় হয়েছে এমন সিদ্ধান্ত। 2 দিনের নাটকীয়তায় বিসিবি থেকে আউট ফারুক আহমেদ। এদিকে সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, অবশেষে আমিনুল ইসলাম বুলবুল। গেল 10 মাসে তৃতীয় সভাপতি দেখল দেশের ক্রিকেট। বিসিবির নয়া বস হিসেবে যখন হোম অফ ক্রিকেটে বুলবুল, ঘড়ির কাঁটায় তখন 5টা ছুঁয়েছে। তার আগেই অবশ্য এলেন বাকি পরিচালকরা। জরুরি সভা বলেই থাকছে না কোরাম পূরণের বাধ্যবাধকতা। এনএসসিতে ফারুক আহমেদকে নিয়ে অনাস্থা না দিলেও ছিলেন আকরাম খান। 2-1 যোগ দিয়েছেন ভার্চুয়ালি। আনুষ্ঠানিকতায় বোর্ড সভার সিদ্ধান্তগুলো অনুমে 16তম সভাপতি হিসেবে ঘোষণা করা হলো আমিনুল ইসলাম বুলবুলের নাম। সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম আর সভাপতি ফাহিম সিনহা। যদিও দায়িত্ব নিয়ে সব গুছিয়ে নিতে খুব একটা সময় পাবেন না বুলবুল। গঠনতন্ত্র মেনে অক্টোবরের মধ্যেই নির্বাচন দিতে হবে তাকে। তার আগে অবশ্য সিদ্ধান্ত নিতে হবে বিপিএল সহ গঠনতন্ত্র সংশোধনীতে। কদিন ধরেই চলছিল গুঞ্জন ফারুক আহমেদকে সরিয়ে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম। তবে এর প্রক্রিয়া নিয়ে ছিল ধোঁয়াশা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নতুন কাউকে সভাপতি করতে চাওয়া হলেও ফারুক জানিয়ে দেন পদত্যাগ করবেন না। কিন্তু বোর্ডের 8 পরিচালক অনাস্থা প্রস্তাব দেয়ায় পরিচালক হিসেবে তার মনোনয়ন বাতিল করে এনএসসি, যার ফলশ্রুতিতে বিসিবির সভাপতির পদ হারান ফারুক আহমেদ। এরপর আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর ও বিসিবি পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দেয় ক্রীড়া পরিষদ। বোর্ড পরিচালকদের ভোটাভুটির ভিত্তিতে এরই মধ্যেই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বুলবুল। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেটকে সঠিক পথে ফেরাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটের বিকেন্দ্রীকরণকেই মূল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। বুলবুল আরও জানান, গেল এপ্রিলে যোগাযোগ করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তার কথার ভিত্তিতে দায়িত্ব নেওয়ার কথা ভেবেছেন বলেও জানান সাবেক অধিনায়ক। এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে। আমি ওয়েট করতাম একটা কলের জন্য। সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি। আমার এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ,
কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সিরিজ বাঁচানোর ম্যাচে আজ দ্বিতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে ম্যাচ শুরু হবে রাত 9টায়। টি-20তে এই মাঠে পাকিস্তানের বিপক্ষে আগে কোনো জয় ছিল না টাইগারদের। পরিসংখ্যান বদলে দেওয়ার মিশনে প্রথম ম্যাচে 37 রানে হোঁচট খেয়েছে লিটন দাসের দল। ব্যাটে বলে ছন্ন ছাড়া টাইগাররা, তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত 19টি ম্যাচ খেলেছে পাকিস্তান ও বাংলাদেশ। এর মধ্যে 16টি ম্যাচ জিতেছে মেন ইন গ্রিন। বাংলাদেশের জয় আছে মাত্র 3 ম্যাচে। অন্য প্রসঙ্গ, ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনোই নির্বাচন হবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না এমন অভিযোগ করে তিনি বলেন, বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছেন প্রধান উপদেষ্টা। আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলাদা আয়োজনে এসব কথা বলেন তারা। তাসলিম তৌহিদকে সঙ্গে নিয়ে আহমেদ সালহিনের রিপোর্ট। বৃষ্টি ভেজা সকাল, মিছিল স্লোগানে মুখর শেরে বাংলা নগর। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটে আসেন দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা। লোকে লোকারণ্য হয়ে ওঠে জিয়া উদ্যান। ফুলের শ্রদ্ধায় সিক্ত হয় জিয়ার সমাধি। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, বিএনপি দ্রুত ভোট চাইলেও ডক্টর ইউনূস নির্বাচন চান না। প্রধান উপদেষ্টা বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছে বলে অভিযোগ তার। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন, একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, একটা ইউনূস, উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান, সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। পরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ডিসেম্বরে না হলে এদেশে আর নির্বাচন হবে না। নির্বাচনকে টাল ভাড়া করে পিছনে চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর খামারবাড়ি এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিএনপি একা নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডক্টর ইউনূস কেন বিএনপিকে দোষারোপ করছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরীক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি। আহমেদ, ঢাকা। টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বৈঠকে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। সহায়তা হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে টোকিও ঢাকার পাশে থাকবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার।
রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনুস ও ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারকও চুক্তি হয়। নেভিকে 5টা পেট্রোল বোট দিচ্ছে, 6টা এমওইউ হয়েছে। একটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সাইকেল, এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি স্থাপন করা হচ্ছে। রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী পরীক্ষিত বন্ধু জাপান আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনেও সহায়তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা প্রবাসীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। দেশের ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার, তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ইতোমধ্যেই ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুক্রবার বিকেলে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের সহায়তা চান তিনি। অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যার কথা শোনেন তিনি। পরে প্রধান উপদেষ্টা বলেন, ঘরে বসে নাগরিক সেবা পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সময় বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশে মেরামতের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। দেশের সঙ্গে আমাদের সম্মুখীন হচ্ছে, আমরা সেগুলো মোকাবেলা করি। ভূমিলোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন, এটা ই পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড নেবেন, সবকিছু ঘরে বসে করবেন। এটা আমরা বাংলাদেশে শুরু করেছি। সন্ধ্যার সময় আরো থাকছে দেশের বিভিন্ন সীমান্তে আবারও পুশিন। মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফেনী ও হবিগঞ্জে এবার 78 জনকে ফেরত পাঠালো বিএসএফ। বৃষ্টি থেমেছে, কিন্তু ভোগান্তি কমেনি এতটুকু। জলজটে দুর্দশা যেন রাজধানীবাসীর নিয়তি। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে চরম ভোগান্তিতে নগরবাসী। সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ ঝরছে তাদের কণ্ঠে। এমন বাস্তবতায় বৃষ্টি কমা নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন এবং মোবারক হোসেন শুভ। ব্যবধান শুধুই সময়ের। ক্যালেন্ডারের পাতায় বদলেছে মাস, তবে খুব বেশি বদলায়নি নগরীর জলাবদ্ধতার চিত্র। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি, শুক্রবার ভারী বর্ষণ না হলেও বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। এতেই নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন নগরবাসী। ভিজে যাচ্ছি, এমন সময় আছে হোন্ডা নিয়ে পড়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা থাকে না। মূল সড়ক ছাড়াও রাজধানীর নিচু এলাকাগুলোয়ও পোহাতে হচ্ছে জলজট ভোগান্তি। ড্রেনের পানি উপচে ঢুকেছে বসত ভিটায়। বৃষ্টি আসলে এই অবস্থা হয়। ময়লা পানি আর ভিতরে ট্যাঙ্কির ভিতরে পানি খাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে গাল ভরা বুলিতে আটকে আছেন দায়িত্বপ্রাপ্তরা। এই খালটা খনন তো হয় না, ওইদিকে খাল অনেক চিপা, যার জন্য পানি যাইতে পারে না। খালটা প্রতি বছরই আমরা শুনি যে বরাদ্দ আসে, খনন হবে, আসলে খনন হয় না। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। নগরবাসী বলছেন, দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এর একমাত্র কারণ। এদিকে বৃষ্টি কমানিয়েও নেই সুখবর। সাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবে সারা দেশে এখনো বৃষ্টিপাত হচ্ছে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে গত বছরও যেসব এলাকার সড়ক তলিয়ে থাকতো পানির নিচে, সেগুলোতে এখন ভিন্ন চিত্র। টানা বর্ষণেও নগরীর মুরাদপুর, চকবাজার ও কাতালগঞ্জে এবার তৈরি হয়নি জলাবদ্ধতা। সংশ্লিষ্টরা বলছেন, খাল নালা সংস্কার ও মাটি অপসারণ করায় কমেছে দুর্ভোগ।
8,500 কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সমাধান খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চট্টগ্রামে ছুটে গিয়ে নালা খাল পরিদর্শন করে 8টি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তারা। দেখা যায় 2024 সালের 22 আগস্ট 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে। তখন নগরীর বহদ্দাহাট মুরাদপুর ডুবে গিয়ে জনজীবনে নামে ভোগান্তি। কিন্তু 2025 সালে 30 মে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয় 167 মিলিমিটার। ডুবেনি বহদ্দাহাট ও মুরাদপুর। ড্রেনটা সংস্কার করাতে এতটুকু পানিটা উঠে নাই। পরের গন্তব্য চকবাজার। 2025 সালে 30 মে ভোর পর্যন্ত গত 24 ঘন্টায় 167 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও নেই সেই ভোগান্তি। হাল পরিষ্কার ছিল, হাল বড় পরিষ্কার পানি চলে গেছে। একইভাবে 2024 সালে 30 জুন নগরীর কাতালগঞ্জ ডুবলেও 30 মে বৃষ্টিতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা। এই 3টে স্থানে 2024 সালের জুন, জুলাই, মে ও আগস্টে 5 বারের বেশি জলাবদ্ধতা হলেও এবার হয়নি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। তবে বৈরী আবহাওয়ার কারণে হাটে ক্রেতা কম। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে হাটে বাড়ছে ভিড়, গাড়িতে করে গরু নিয়ে হাজির ব্যাপারীরা। বৈরী আবহাওয়াও বাদ সাধতে পারেনি বেচাকেনাই। রাজশাহীর ঐতিহ্যবাহী পশুর হাট তাহেরপুর। শুক্রবার সকালের পর থেকে বৃষ্টি না হওয়ায় জুম্মার নামাজ শেষে ভিড় বাড়ে ক্রেতা বিক্রেতাদের। এবার ছোট এবং মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। 1,85,000 চাচ্ছি, কিন্তু এখন যে দাম বলছে 1,60,000 পর্যন্ত দাম হয়েছে, কিন্তু আমার মতন হয়নি, লাভ হয়নি এখনো। খোলভুসির যা দাম, তবিল জমবে না। নওগাঁর চৌবাড়িয়া হাটে মাঝারি জাতের গরু সবচেয়ে বেশি। হাটে দূরের ব্যাপারীর উপস্থিতি কম থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দর। টাঙ্গাইলে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। গরুর দাম বেশি যায়, আবার বেচা কিনেও নাই। যেটা খরচা হয়েছে সে খরচা আইতেছে না। এদিকে মেহেরপুরে গরুর আমদানি বেশি হলেও ক্রেতা না থাকায় দাম কম দাবি বিক্রেতাদের। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে মানিকগঞ্জের যমুনা পাড়ের আরিচা গরুর হাটে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। উন্নয়ন কাজ চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের। ঈদুল আজহার ঘরমুখী মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। এতে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে প্রতিবারের মতো এবারও যানজট মুক্ত ঈদযাত্রার জন্য নানা উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজটমুক্ত যান চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না যানবাহন। ঈদুল আজহায় ঘরমুখ মানুষের পাশাপাশি বাড়বে গবাদি পশুবাহী গাড়ির চাপ। ঈদকে সামনে রেখে আরো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় চেকপোস্ট বসানো উচিত। কিছু কিছু জায়গায় রোডের কাজ হচ্ছে, সেগুলো বন্ধ করে দিলে আমরা আশা করবো যে রোডের কোনো যানজট থাকবে না। তবে ঈদযাত্রায় মহাসড়কটি যানজট মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প ব্যবস্থাপক ও ট্রাফিক পুলিশের। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা নেওয়া আছে। আমরা ট্রাফিকের পক্ষ থেকে আমরা যারা কাজ করছি তারা অত্যন্ত এই বিষয়টাকে গত ঈদেও আপনারা সেটা প্রমাণ পেয়েছেন যে আমরা খুব অ্যাক্টিভলি কাজ করে থাকি। তো এবারও তার ব্যত্যয় হবে না। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলায় 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। সময় সংবাদ, টাঙ্গাইল। সন্ধ্যার সময় মৌলভীবাজার, খাগড়াছড়ি, ফেনী ও হবিগঞ্জের সীমান্ত দিয়ে মোট 78 জনকে পোশিন করা হয়েছে। বিজিবি জানায় ভোরে জুড়ি উপজেলার রাজকী সীমান্ত দিয়ে 10 জন ও কমলগঞ্জের চম্পারায়ে 14 এবং বাগিছড়া সীমান্ত দিয়ে 5 জনকে পোশিন করে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত 317 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে 14, ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 13 জন এবং হবিগঞ্জের চুনারঘাট কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 22 জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। দেশের বাইরের খবর।
গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করতে পারে বলে জানিয়েছে এক শীর্ষ নেতা, যদিও এতে রাজি হয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণহানি আল আওদা অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন দ্বিরাষ্ট্র সমাধানকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রধান বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল। ফারুক আহমেদের বিদায়, অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় সিদ্ধান্ত। নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস। ডিসেম্বরে না হলে আর ভোট হবে না, শঙ্কা আব্বাসের। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ইলেকশনের পক্ষে, বলছেন সালাউদ্দিন। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। 6টি সমঝোতা ও চুক্তি সই। ব্যাংক ও কোষাগার খালি করে গেছে হাসিনা সরকার। টোকিওতে মতবিনিময়ে প্রধান উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।